সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিফ। ত্বকের কিছু অংশে রং বদলে যাওয়া, এই বিষয়টা নিয়ে আমরা প্রায়শই দেখে থাকি। অনেক মানুষ সামাজিক হীনমন্যতার শিকার হয়ে থাকে কিংবা নিজেকে খানিকটা লুকিয়ে রাখে শুধুমাত্র এই একটি রোগের দায়ে। দর্শক, যে এই রোগটিকে আমরা ভিটিলিগো কিংবা সেতি রোগ বলে থাকি, আসলে কি সেতি রোগ ছোঁয়াচে কোনো ব্যাধি কিনা, এই বিষয়টি অনেক ক্ষেত্রে সামাজিক হীনমন্যতা কিংবা সামাজিক লোকলজ্জার ভয়ে রোগীরা নিজেদেরকে খানিকটা দূরে সরিয়ে রাখে। দর্শক, আজ আমরা কথা বলবো সেতি রোগ কিংবা ভিটিলিগো নিয়ে, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এম.এন. হুদা, অধ্যাপক চর্ম যৌনরোগ বিভাগ, সাবেক অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার দর্শক শ্রোতাদেরও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সম্ভবত 19 তারিখ এই মাসের 6 দিন পরেই বিশ্ব ভিটিলিগো ডে, দ্যাট মিনস বিশ্ব সেতি দিবস পালিত হবে ওয়ার্ল্ড ওয়াইড। এই বিশ্ব সেতি দিবসের প্রাককালে আজকের এই অনুষ্ঠান। তো আজকের অনুষ্ঠানের যেটা হেডিং হলো সেটা হলো যে সেতি একটি সামাজিক সমস্যা। তো বিশ্ব সেতি দিবসের প্রাককালে এই সামাজিক সমস্যা অত্যন্ত প্রকট আমাদের দেশে এখন পর্যন্ত, যদিও আগের চেয়ে মানুষ কিছুটা বোঝে যে আসলে এটা কোনো খারাপ রোগ নয়, এটা ছোঁয়াচে রোগ নয়, এটা কুষ্ঠ নয়, এটা বড় রোগ নয়, এটা মানুষ এখন বোঝে। তারপরেও এখনও আমাদের সমাজে এটার বিরাট একটা ইম্প্যাক্ট আছে। এই যে এটাকে অনেকে মনে করে এখনও যে এটা কোনো পাপের ফল। নিশ্চয়ই এই যে বিষয়গুলো আমাদের মাঝে একটি বিষয়টি সম্পর্কে বা রোগটি সম্পর্কে সঠিক ধারণা নেই। আমরা ধারণা নেব আপনার মাধ্যমে, কিন্তু দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই, দর্শক, আমাদের আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করবার। যেমনটি বলছিলাম, ভিটিলিগো কিংবা সেতি রোগ, একটু জানতে চাই যে এই রোগটি আসলে কি, এটা বলতে আমরা কি বুঝি? সেতি রোগ, যেটাকে শ্বেত রোগ কেউ বলে, এটার ইংরেজি নাম হলো ভিটিলিগো। প্রথমে আমি জিনিসটা পরিষ্কার করি, এখানে দুটো টার্ম আছে ইংরেজিতে, একটা হলো ভিটিলিগো, একটা লিউকোডার্মা। অনেকে কনফিউজ করে, কিন্তু আসলে দুটো অলমোস্ট একই। ভিটিলিগো যেটা হয়, এটা একটা অটোইমিউন ডিজিজ, মানে এটা অটোমেটিক্যালি, অটোইমিউন মানে হলো যে উইদাউট এনি রিজন, এটা শরীরের একটা ইমিউন সিস্টেম আছে আমাদের। এই ইমিউন সিস্টেমে যখন ব্রেকডাউন হয় কোনো কারণে, যখন এই ইমিউন সিস্টেমটা আমাদের নর্মাল সেলের কোনো অর্গানের অ্যাগেনস্টে কাজ করে, তখন এই প্রবলেমটা তৈরি হয়। তখন যে নর্মাল আপনার এই পিগমেন্ট, যেটা রং সৃষ্টিকারী সেল, এটার নাম হলো মেলানোসাইট, এটা আমাদের স্কিনে থাকে, স্কিনে একটা লেয়ার আছে, বেজাল লেয়ার, সেখানে থাকে। কোনো কারণে যদি অটোইমিউনের সিস্টেমের কারণে এই আমাদের যে প্রতিরোধ ক্ষমতা শরীরে আছে, প্রতিরোধ যে একটা সিস্টেম আছে, এটা যখন উল্টো কাজ করে এটার অ্যাগেনস্টে, তখন এই সেলগুলো আইদার ডিস্ট্রয় হয়ে যায় অথবা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কার্যকারিতা হারায়। তখন এগুলো পিগমেন্ট তৈরি করতে পারে না, তখন ওই জায়গাগুলো সাদা হয়। এটা হলো ভিটিলিগো। আর একইভাবে লিউকোডার্মাটা হলো, এটা তো চামড়া সাদা হয়ে যায়, এটাকে সাদা বলতে কি, এটা বলি আমরা মিল্কি হোয়াইট, মানে দুধের মতো সাদা হয়ে যাবে। সেটা যেমন কিছু ক্ষেত্র আছে, যেমন একটা জায়গায় পুড়ে গেল, একটা জায়গায় ঘষে কোনো আঘাত লেগে ঘা হয়ে গেল, ওইখানে ওই সেল ডিস্ট্রাক্ট হয়ে যায়, ওই জায়গাটা পরবর্তীতে শুকনোর পরে সাদা হয়ে যেতে পারে। বা কিছু স্টেরয়েড জাতীয় পাওয়ারফুল স্টেরয়েড চামড়া ইউজ করলে ওই মেলানোসাইট যেটা সেলগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা ডিস্ট্রয় হয়ে যায়, কিংবা লোকাল অনেক ইঞ্জেকশন দিলে, স্টেরয়েড ইঞ্জেকশন দিলে চামড়ার নিচে, সেক্ষেত্রেও এরকম কালো হয়ে যেতে পারে। তো যেটা কোনো কারণে কালো হয়, লোকাল কোনো কারণে, কোনো ইঞ্জেকশন দেওয়ার জন্যে বা সেলে গিয়ে পুড়ে গিয়ে ঘা হওয়ার পরে, শুকানোর পরে, সেটা হলো লিউকোডার্মা। আর যেটা অটোইমিউন, যেটা ন্যাচারালি ইন্টারনাল কোনো কারণে, সিস্টেমিক ইমিউনোলজিক্যাল ব্রেকডাউনের কারণে বা ইমিউনোলজিক্যাল অ্যাবনর্মালিটির কারণে যে তৈরি হয়, সেটা হলো ভিটিলিগো। তো ভিটিলিগো হলো বহুল প্রচারিত কথা, এবং আমাদের এখানে আমরা যেগুলো সাদা পাই সেগুলো বেশি 99% ভিটিলিগো, 1% লিউকোডার্মা। তো এই ভিটিলিগো আর লিউকোডার্মা নিয়ে কনফিউশনটা আমি দূর করলাম। ভিটিলিগোটা নর্মালি হয় অটোইমিউন সিস্টেমের জন্য, আর লিউকোডার্মা হয় কোনো কারণে লোকাল অ্যাব্রেশনের জন্য ঘা হয়ে যাওয়ার পরে, শুকিয়ে যাওয়ার পরে সাদা হয়ে যায়। এই দুটো, কিন্তু দুটোই দেখতে সাদা। আচ্ছা। তো এখন ব্যাপার হলো যে ভিটিলিগো
জিনিসটা মানে কি আমাদের দেশে কি পরিমাণ ব্যক্তি এটাতে আক্রান্তের ঝুঁকিতে রয়েছে, আমরা কি কোনো ডেটা বের করতে পেরেছি কিনা? আমি বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড অলমোস্ট 1% মানুষের ভিটিলিগো আছে সারা দুনিয়া মিলে। তো ভিটিলিগোর প্রকোপ আমাদের এই সাবকন্টিনেন্টে বেশি, বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এই রিজনে বেশি। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এই এলাকাতে ভিটিলিগোর প্রকোপ বেশি, এবং এখানে বলা হয় মোর দেন 1.5। বিশেষ কোনো কারণ রয়েছে বেশি এটার হবার? কারণ বোঝা খুব মুশকিল, এটার কারণ বোঝা খুব মুশকিল। আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের এক্স্যাক্টলি এরকম কোনো ডাটা নেই। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজের স্কিন ডিপার্টমেন্ট হেড ছিলাম এক সময় 12 ইয়ার্স, 1991 থেকে 1991-2002 পর্যন্ত ছিলাম আমি ওখানে। এই 12 বছরে আমি ওখানে প্রচুর ভিটিলিগোর কেস পাওয়া যেত তখন, আর কুষ্ঠরোগও ছিল প্রচুর ওই রিজনে। ওই যে টাঙ্গাইল, জলছত্র, তারপরে নেত্রকোনা, শেরপুর এই এলাকায় প্রচুর মানে কুষ্ঠরোগীও ছিল। তো ওই সময় এই ভিটিলিগো রোগী প্রচুর পাওয়া যেত ওখানে। তো এই ভিটিলিগো রোগীরা হসপিটালে আসতো, কারণ সাধারণ মানুষের ধারণা ছিল যে এটা কুষ্ঠরোগ। আসলে তো ভিটিলিগোর সঙ্গে কুষ্ঠের কোনো সম্পর্ক নেই। কুষ্ঠ আলাদা একটা রোগ, এটা লেপ্রোসি, এটা সোয়াসের রোগ। অবশ্য এখন এই বিভিন্নভাবে গভর্নমেন্টের বিভিন্ন সচেতনতার কারণে সারা দুনিয়ার বিভিন্ন অর্গানাইজেশন এখানে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করার কারণে এখন কিন্তু লেপ্রোসি কমে গেছে, কুষ্ঠরোগ অনেক কমে। এখন লেপ্রোসি রোগী আমরা খুব কম পাই, একসময় তো প্রচুর ছিল। আমি যখন ময়মনসিংহ গেলাম 91-এ প্রচুর কুষ্ঠরোগী ছিল সময়। যাই হোক, আমি তখন এই ভিটিলিগোর উপর একটা সার্ভে করেছিলাম। তাতে দেখা যায় যে আমার সার্ভেতে 1.6% মানুষ ভিটিলিগো আক্রান্ত। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমার ধারণা যে বাংলাদেশে প্রায় 1.5% মানুষের ভিটিলিগো আছে। হয়তো আপনারা ভাবতে পারেন যে এত মানুষের কি আমরা তো দেখি না, কিন্তু আসলে হয় কি, এটা আপনারা না দেখারই কথা। কারণ যাদের ভিটিলিগো আছে হয়তো শরীরের ভিতরে কোথাও আছে, আপনারা দেখতে পাচ্ছেন না। আর বাইরে যদি থাকেও, যারা কনসিয়াস পিপল, তারা তো এটা ঢেকে রাখে। এখন তো হ্যাঁ, বিশেষ করে নারীরা দেখা যায় ওই জায়গাটিকে লুকিয়ে রাখার জন্য নানা ধরনের পদ্ধতি ব্যবহার করে, কাপড় দিয়ে, বোরকা পরে। আপনি দেখবেন যে যত মানুষ মুখ ঢেকে রাখে, মহিলারা বিশেষ করে এই যে করে বোরকা পরে মুখ ঢেকে, এতে কিন্তু সবাই এই ধর্মীয় কারণে করে না, মুখের বিভিন্ন দাগ কনসিল করার জন্য করে। তারপরে এখন তো ওই যে অনেক রকমের কসমেটিক ক্যামোফ্লেজ পাওয়া যায়। ক্যামোফ্লেজটা হলো যে রং চোরাকে, রং লুকিয়ে রাখা। এখন এগুলো বহু পাওয়া যায়। এখন তো আমরা প্রেসক্রাইবও করি মাঝে মাঝে, যখন দেখি যে সে ওষুধ ইউজ করতে চায় না, বা শুধু মুখে একটু জায়গায় আছে বা হাতে আছে, সে অনেকদিন যাবত আছে, স্টেবল কাজ হচ্ছে না, সে সার্জারিও করতে চায় না। ইন দ্যাট কেস আমরা কিছু ক্যামোফ্লেজ পাওয়া যায়। যেমন ধরেন, এটা কসমেটিক টাইপের ক্যামোফ্লেজ, এটা ওয়াটারপ্রুফ, পানিতে ধুয়ে যায় না। যেমন আপনি একটা সাদা দাগ আছে বা কালো দাগি আছে, আপনি এটা লাগিয়ে রাখলেন, তো বিভিন্ন কালারের পাওয়া যায়। আপনি দেখবেন যে কিছু কোম্পানির 30-40 কালার পর্যন্ত আছে। আপনি ওই কালারের সঙ্গে কালারের সাথে ম্যাচ করে, যেটা পারফেক্ট হয়, ম্যাচ করে আপনি যাবেন, যে যারা বিক্রি করে তারাই আপনাকে ম্যাচ করে, আপনি নিজেও ম্যাচ করতে পারবেন। দেখবেন যে আপনার কালারের সঙ্গে কোনটা ম্যাচ করে, ওইটাই কিনবেন। আপনি লাগিয়ে রাখলেন, কনসিল হয়ে গেল, আর বোঝা যাবে না। আপনি যতদিন ইচ্ছে রাখতে পারেন। আপনি কখনোই ওটা আবার রিমুভারও পাওয়া যায়, একটা রিমুভার দিয়ে, এটা মানে এটা একটা টেম্পোরারি সমাধান, যাতে করে বাইরে গিয়ে তিনি যারা মানসিকভাবে হীনমন্যতার শিকার না চায় না। তবে একটা জিনিস সুখবর হলো যে এখন আমাদের দেশে সারা দুনিয়ায় যে ট্রিটমেন্ট এসছে, অলমোস্ট সব ট্রিটমেন্ট এখন আমাদের এখানে হচ্ছে। আচ্ছা, যেগুলো সার্জারি, সেগুলো হচ্ছে। ট্রিটমেন্টে আসবো, কিন্তু স্যার একটু জানতে চাই, একটা প্রশ্ন রয়ে যায় যে এটা কি কোনো ছোঁয়াচে রোগ কিনা? এই প্রশ্নটা সবারই থাকে, এবং আসলে আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে? যে কোনো ব্যক্তি? অ্যাবসলিউটলি নট। এটা কোনোভাবেই ছোঁয়াচে রোগ নয়, কারণ এটা কোনো জীবনে ঘটিত রোগে নয়। আর একটা জিনিস বলি, সাধারণ মানুষ যেমন ইভেন গ্রামে এখনও বলে যে ধবল কুষ্ঠ, এটা কুষ্ঠরোগ, কিন্তু কুষ্ঠরোগে কখনো সাদা হয় না, নেভার। কুষ্ঠরোগে যেটা হয়, যেটা ওই যে কিছু কিছু আছে যে একটু হাইপোপিগমেন্টেশন বলি আমরা, এখানে যেটা হয় মানে সেটি রোগে যেটা হয়, ভিটিলিগোয়, সেটাতে কমপ্লিটলি লস অফ কালার, তার মিল্কি হোয়াইট, দুধের মতো সাদা হয়। কিন্তু অন্য অন্য কারণে কিছু আমরা সাদা হতে পারে, যেমন অনেকগুলো রোগ আছে সেটাতে হয়, তার মধ্যে কুষ্ঠ একটা। কুষ্ঠরোগে হয় কি, আমরা সেন্সেশন কমে যায়, কাজে ওখানে রক্ত চলাচল কম হওয়ার ফলে ওই জায়গাটা একটু হোয়াইটিশ হয়, কিন্তু কুষ্ঠরোগের মতো সাদা হয় না। কিন্তু সাধারণ মানুষ বোঝে না, সাধারণ মানুষ ভাবে যে সাদা হওয়া মানেই কুষ্ঠরোগ, এখনো এরকম ধারণা আছে। অবশ্যই এখন ধারণা আস্তে আস্তে পাল্টে গেছে, কুষ্ঠরোগী এখন কমে গেছে। তো এটা এখন মানুষ বোঝে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষও যারা এখন লেখাপড়ে তারা অনেকে বোঝে, কিন্তু তারপরে মাস পিপল কিন্তু এখনো বোঝে না। এটা কোনোভাবেই ছোঁয়াচে রোগ নয়, এটা একটা অটোইমিউন ডিজিজ। এটা কিছুটা বংশগত প্রভাব আছে এখানে, কিন্তু এটা কোনোভাবেই ছোঁয়াচে না। এটা ভুল ধারণা। কিন্তু মানে যে কোনো ব্যক্তিকে আক্রান্ত হতে পারে নাকি পারিবারিকভাবে মানে আমার ফ্যামিলিতে কারো রয়েছে, যে কোনো সময় আমিও আক্রান্ত হয়ে যেতে পারি, বিষয়টা এমন? যে কোনো মানুষই আক্রান্ত হতে পারে।
এটা একটা অটোইমিউন ডিজিজ মূলত, কাজে তার ওই যে একটু আগে বলেছিলাম যে আমাদের যে শরীরের প্রতিরোধ ক্ষমতা, ওই প্রতিরোধ ক্ষমতা যখন কোনো কারণে ব্রেকডাউন হয়, যখন ওই প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের অ্যাঙ্গেস্টে কাজ করে, তখন এই সমস্যাটা তৈরি হয়। কাজে যে কোনো মানুষের এটা হতে পারে, তবে এটা সাধারণত বাচ্চাদের কম হয়, বয়স্ক মানুষের কম হয়। এটার পিক এজ হলো 30 ইয়ার্স। আমরা বলি 15 to 40 এর মধ্যেই অসুখটা বেশি দেখা যায়। পিক এজ হলো 25 to 30 ইয়ার্স, এই সময়ের মধ্যে এটা বেশি হয়। কিন্তু যে কোনো মানুষেরও হতে পারে, তবে বংশগত একটা প্রভাব আছে। বলা হয় যে এটা যদি বাবা মায়ের মধ্যে একজনের থাকে, আইদার বাবা বা মা বা ফ্যামিলিতে যদি কারো থাকে একজন দুইজনের, তাহলে 15% হওয়ার ইন অ্যান অ্যাভারেজ 15% হওয়ার চান্স আছে বাচ্চাদের। আর যদি বাবা মা দুই সাইডেই আছে, বাবারও আছে মায়েরও আছে, কিংবা দাদা দাদি নানা নানি সবারই আছে এরকম, ইন দ্যাট কেস ইট ইজ 30% ইন অ্যান অ্যাভারেজ। হয়তো কম বেশি হতে পারে, কিন্তু বংশগত একটা প্রভাব আছে। ওই যে গোটা বলা হয় যে অটোইমিউন যে প্রবলেমটা হয় সেটা কিছুটা বংশগত ট্রেন্ড থাকে। আর একটা জিনিস বলি, এটার সঙ্গে কিন্তু অন্য অন্য অটোইমিউন যেগুলো ডিজিজ আছে, যেমন থাইরয়েডের প্রবলেম, হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড যেটা, সেটা কিন্তু অটোইমিউন প্রবলেম। একই ডায়াবেটিস একটা অটোইমিউন প্রবলেম। এই জন্য দেখা যায় যে যাদের ভিটিলিগো আছে তাদের অনেকেরই থাইরয়েডের প্রবলেম আছে। এই জন্য আমাদের কাছে যখন কোনো ভিটিলিগোর পেশেন্ট আসে, আমরা কিছু ইনভেস্টিগেশন করি, পরীক্ষা করি। তার মধ্যে কিছু কিছু পরীক্ষা আছে অন্য অন্য অটোইমিউন তার কোনো প্রবলেম আছে কিনা, ইজ সি অর হি ডায়াবেটিক অর হাইপোথাইরয়েড অর হাইপারথাইরয়েডের পেশেন্ট, এটা আমরা দেখি। মানে যদি এমন হয় বিষয়টি যে সে থাইরয়েডের পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, তার ফ্যামিলিতে রয়েছে, মানে এই পেশেন্টটা কি যে কোনো সময় ভিটিলিগোতে আক্রান্ত হয়ে যেতে পারে? হতে পারে। যে পেশেন্টটা অলরেডি থাইরয়েডের পেশেন্ট, হাইপারথাইরয়েড বা হাইপোথাইরয়েড, কিংবা ডায়াবেটিক, অলরেডি ডায়াবেটিক, বেশ অল্প বয়সের ডায়াবেটিক, তাদের কিন্তু টেন্ডেন্সি বেশি। আচ্ছা আচ্ছা। যে কোনো সময় তার ইমিউনোলজিক্যাল ব্রেকডাউনের জন্য তার কিন্তু সেটি ডেভেলপ করতে পারে। এটা আনলাইকলি না, এটা করতে পারে, এটা ঠিক আছে। একটু জানতে চাই যে স্যার, মানে এটা ডায়াগনোসিস আপনারা কিভাবে করে থাকেন? শুধুমাত্র কি ক্লিনিক্যাল ফিচার দেখে, নাকি বিশেষ করে পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ আমি করেন? বলি যারা অ্যাকচুয়ালি মানে ডার্মাটোলজিস্ট, যাদের মানে জুনিয়র যারা ডার্মাটোলজিস্ট, সাধারণ বিবেচিত ডাক্তারদের বেলায় একটু কনফিউশন হতে পারে। জুনিয়র ডার্মাটোলজিস্ট যারা, তাদেরও কিছু কিছু কনফিউশন হতে পারে। আমার মতো মানুষ, আমি সারা জীবনে টেনে কাজ করছি। আই এম ওয়ার্কিং ইন দিস সাবজেক্ট ফর লাস্ট 46 ইয়ার্স। 46 বছর যাবত আমি ডার্মাটোলজিস্ট এই কাজ করি। আমি যখন এই সাবজেক্টে আসি তখন বাংলাদেশে আমার নাম হলো 16, আমি 16 নম্বর ডার্মাটোলজিস্ট। আচ্ছা। তারপর তখন বাংলাদেশে 16 জন ডার্মাটোলজিস্ট ছিল, আমি সহ। আমি যখন পাশ করলাম পিজি থেকে 1983-তে, তো এখন তো 2500-3000 হয়ে গেছে, কমপক্ষে 2500। আমার যত হিসাবে তো 2500 কিছু বেশি হবে। তো সেই দিন আর এই দিন তো অনেক ডিফারেন্ট হয়ে গেছে। তো এখন যাই হোক, একজন যে মানে এক্সপিরিয়েন্স, যেমন আমার ক্ষেত্রে, আমার ইউজুয়ালি আমি দেখেই ডায়াগনোসিস করতে পারি। যারা একটু এক্সপিরিয়েন্স তারা দেখেই পারে। 99% ক্ষেত্রে দেখে চেনা যায়, কারণ ইট বিকাম মিল্কি হোয়াইট। আর অন্য অন্য যেগুলো থাকে কনফিউশন, যেগুলো আমি বলি একটু করে করে, সেটা হলো যেমন কমন কিছু ডিজিজ আছে, যেমন টিনিয়া ভার্সিকুলার বা পিটিয়াসিস ভার্সিকুলার। এটা সাধারণ মানুষ সুদ বা সুলি বা সায়েল বলে। এই যে সাদা সাদা একটু ছাপ ছাপ দাগ হয়, এটা একটা সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন। তাতেও কিন্তু ওই যে সুলি বা সোদ সাদ যেটাই হোক, সাপ সাপ দাগ হয়। দেখতে অনেকে কনফিউজড হয়ে যায় যেটা সেটি কিনা, কিন্তু আসলে সেটি না। এটা সাধারণ আপনার ওই যে সুলি বা সোদ বা সায়াল যেটা বলে সাধারণ মানুষ, এটার নাম ভার্সিকুলার। এটা হলো একটা। আরটা হতে পারে যে পিটিসিস অ্যালবা একটা ডিজিজ আছে, সেটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। যেসব বাচ্চাদের অ্যাটোপিক, জন্মগতভাবে ঠান্ডা সর্দির ভাব আছে, ড্রাই স্কিন বা সিবুরিক ডার্মাটাইটিস যাদের আছে, ওদের সাদা সাদা একটু দাগ হয়। তো এটাও কনফিউশন হয় ইয়ের সঙ্গে, আপনার ওই সেতির সঙ্গে। তার যে একটুকে বললাম কুষ্ঠরোগে কিছু কিছু হোয়াইটিশ প্যাচ হয়, কিন্তু সেটা এই দুধের মতো সাদা কখনো হয় না। তো এটা একজন এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট সে দেখেই বুঝতে পারে। তবে 1% ক্ষেত্রে কনফিউশন হতেই পারে, কিন্তু এটা অস্বাভাবিক কিছু নয়। আমি নিজেও অনেক সময় কনফিউজড হই, এখন এই সারা জীবন তো আমি দেখেছি এই রোগী, এখন আমি কনফিউজড হই। হলে পরে তখন কিছু টেস্ট আছে, আমরা খুব সহজেই এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি, আইদার ইজ ভিটিলিগো অর এনিথিং এলস। দুটো টেস্ট আছে, একটা হলো উডস লাইট, একটা ছোট্ট মেশিন আছে, যন্ত্র, এটা আলট্রাভায়োলেট রে থাকে এটার মধ্যে, ওটা দিয়ে আমরা দেখি যে এটা ফ্লোরেন্সটা কী আসে। আর এখন নাওয়েডেজ আজকাল ডার্মাটোস্কোপি আছে নতুন, এটা একটা ছোট মেশিন। ডার্মাটোস্কোপ হলো একটা মেশিন যেটা দিয়ে স্কিনের স্ট্রাকচারটা দেখা যায় আর কি, চোখে দেখা যায়। এখন লেটেস্ট ডার্মাটোস্কোপিতে ছবিও আসে, আমরা ওটার সঙ্গে ক্যামেরা সেট করা আছে, ছবি তুলতে পারি, আমরা দেখতে পারি, অ্যানালাইসিস করে যে কী আছে ভেতরে চামড়ার মধ্যে, লেয়ারগুলোতে স্ট্রাকচারটা পরিষ্কার দেখা যায় এটাতে। আগে তো আমরা শুধু একসময় এইসব কিছু ছিল না, আমরা শুধু ম্যাগনিফাইং গ্লাস ইউজ করতাম চামড়া দেখার জন্য, এটা গ্লাস। এখন তো অনেক লেটেস্ট জিনিস আসছে।
তো আমরা যদি কখনো কনফিউশন হয়, বিশেষ জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রে আমি বলবো কনফিউশন হলে তারা সবসময় ওই উডস ল্যাম্প ইউজ করে, উডস লাইট অথবা ডার্মাটোস্কোপ আচ্ছা, করে কনফার্ম করা যায়। যে কেউ করতে হবে। একজন এমবিবিএস ডাক্তার তার যদি ধারণা থাকে যে এটা যে সে কিন্তু এই যন্ত্র ইউজ করে সে নিজেও বুঝতে পারবে যে আইদার ইট ইজ ভিটিলিগো অর নট, অন্য কিছু কিনা। অনেকে তো আমরা রাস্তায় দেখি, বাইরে বেরোলে দেখি যে ভিটিলিগো বা সেতি রোগে আক্রান্ত হয়েছে, কিন্তু শুরুটা আসলে কিভাবে হয়? শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে নাকি মুখে দিয়ে শুরু, হাতে দিয়ে শুরু, এমন নির্দিষ্ট কোনো পয়েন্ট রয়েছে? অ্যাকচুয়ালি ভিটিলিগো বা সেতি শরীরের যে কোনো জায়গায় হতে পারে, তবে ইউজুয়ালি এক্সপোজ পোর্শনগুলোতে বেশি হয়, যেমন ফেসে, হাতে পায়ে, সব জায়গায় বেশি। শরীরের যে কোনো জায়গায় হতে পারে। আর আপনি যেটা বলছেন যে রাস্তায় বেরোলে অনেক দেখা যায় সাধারণ মানুষ, এরা হচ্ছে কি, এরা আমাদের দেশের সাধারণ মানুষ তত কনসাস না। আর তারা তো ওই যে যখন এইসব হয় তখন এই ডাক্তার, কবিরাজ, দাওয়াখানা এদের কাছে যে মেল ট্রিটেড হয়, এরা চিকিৎসা ঠিক মতো করে না, ওরা বোঝেও না যে এটা কি। আর তাছাড়া এরা তো প্রথম থেকেই সামাজিকভাবে এরা কিন্তু খুব অবহেলিত হয়ে যায়। এরা একটা বঞ্চন, একটা ইয়ের শিকার হয়, মানে ডিসপ্যারিটির শিকার হয়। যেমন আপনি দেখবেন, খুব আশ্চর্য হবেন যে এই যে বাচ্চাদের হলে, ছোট বাচ্চাদের স্কুলে যেতে সমস্যা, অন্য বাচ্চা তার কাছে বসে না, ভাবে এটা সোয়াচ রোগ, খারাপ রোগ। সাধারণ মানুষ ভাবে একটা বড় কোনো রোগ, এটাতে বিশাল কোনো সমস্যা হবে। তারা সামাজিকভাবে বিকৃত হয়, তারা সামাজিক ইয়ার শিকার হয়, মানে ডিসপ্যারিটির শিকার হয়। তো এইটা তো কমন, দেখবেন যে এটা তো আরো মারাত্মক ব্যাপার। আর মানুষ বোঝে না, এই জন্য চিকিৎসাও করে না। কিন্তু এখন কিন্তু আধুনিক চিকিৎসায় আপনি বলতে পারেন যে 90% যদি আপনার 90% বডির সাদা চামড়া, মোর দেন 90% এফেক্টেড, তাহলে খুব একটা কিছু করার থাকে না আমাদের। তখন একটা উপায় আছে, যখন মোর দেন 90% সাদা হয়ে যায়, তখন যেটুকু রেস্ট থাকে আর কি, মানে রেস্ট যে পোর্শনগুলো থাকে বিভিন্ন জায়গায়, সেটা কিন্তু পুরো ডিপিগমেন্ট করে ফেলা যায়। কিছু ট্রিটমেন্ট দিলে আমরা ওটাও সাদা হয়ে যায়, কালোটা উঠানোর জন্য, ব্লিচিং টাইপের আর কি। তখন তার পুরোটাই সাদা, তখন আর দেখতে খারাপ লাগে না। মানে পুরো শরীরের রং তখন একদমই হোয়াইট হয়ে থাকে। হোয়াইট হয়ে যায়, ককেশিয়ান যেমন সাদা মানুষ, মানে ইউরোপ আমেরিকার মানুষের মতো হচ্ছে, তখন আর খারাপ লাগে না। এটা হলো একটা। কিন্তু যখন তার মোটামুটিভাবে পুরো শরীর অ্যাটাক হয়নি, ইভেন 2/3 পোর্শন যদি অ্যাটাক হয়, তাও ট্রিটমেন্টটা এখন ভালো হয়ে যায়। কারণ এখন অনেক লেটেস্ট ট্রিটমেন্ট আসছে আমাদের কাছে, আমি ট্রিটমেন্টে পরে আসবো, অনেক লেটেস্ট ট্রিটমেন্ট আসে। কিন্তু এই মানুষগুলো যাদের আপনারা দেখেন, এরা হয় গরিব মানুষ, ডাক্তারে যেতে পারে নাই, অথবা যে গরিব মানুষ না হলে হয়তো অবস্থাপন্ন রোগ, কিন্তু ওরা বোঝেই না যে অনেকের ধারণা এটার কোনো চিকিৎসা নাই। সেটি হয়েছে এটা খারাপ রোগ, এটা বড় রোগ, এটা কোনো চিকিৎসা, এটা ভালো হবে না, ডাক্তারের কাছে পয়সা খরচ করে লাভ কি। ওরা যায় কবিরাজের কাছে, দাওয়াখানার কাছে, হোমিওপ্যাথ যারা অশিক্ষিত হোমিওপ্যাথ তাদের কাছে দেয়, ওরা তো আর উল্টাপাল্টা করে আরো ঝামেলা বানায় দেয়, কিছুই করতে পারে না। কিন্তু একটা এই ভিটিলিগোর ক্ষেত্রে একটা আমি বলি ইম্পর্টেন্ট একটা জিনিস হল আর্লি ট্রিটমেন্ট ইজ ভেরি গুড, বেটার। আর্লি ট্রিটমেন্ট সবসময় ভালো, কারণ যখন একটা মানুষের স্টার্ট হয় তখন যদি আমরা ট্রিটমেন্ট করি, এখন তো অনেক লেটেস্ট ট্রিটমেন্ট আছে, তখন খুব বেশি ওষুধও লাগে না। ইভেন প্রথমের দিকে সামান্য কিছু খাওয়ার ওষুধ আমরা দিই, আর একটু লাগানোর ওষুধ দিলেই এটা ডিজেপের হয়ে যায়, ভালো হয়ে যায়। মানে এটা হতে পারে, কিন্তু অনেকের ধারণা যে এটা শুরু হয়েছে চলতেই থাকবে এবং সারা জীবন কন্টিনিউ করবে, এটা ঠিক ধারণা নয়। এখন সেটির চিকিৎসা আছে, এবং বলতে পারেন সেটি হওয়ার পরে যে আর্লি ট্রিটমেন্ট 100% ভালো হয়ে যায়। আচ্ছা, শুরুতে যদি একজন মানুষ চিন্তা করে, আমি তো আমার কাছে প্রচুর রোগী আছে, সারা জীবন তো কম দেখি নেই। একসময় তো আমরা চিকিৎসার ওষুধপত্র পেতাম না, এটা নাই ওটা নাই, তখন এইসব ওষুধ ছিল না সে সময়, তখন আমরা ওই সেই মান্ধাত্তা আমলের ওষুধপত্র ব্যবহার করতাম। এখন তো সেই যুগ নাই, এখন তো অনেক লেটেস্ট মেডিসিন আমাদের এখানে আছে। ইভেন এখন তো বিভিন্ন রকমের সার্জারি হয়, আমরা স্কিন গ্রাফট করে অমুক করুম করে সাদা দাগে ঢাকতে পারি। মানে চিকিৎসার যে ধাপগুলো রয়েছে, একটি মেডিসিন বলছেন, একটি সার্জারি বলছেন, একটি হয়তো ফটোথেরাপি সাম্প্রতিক সময়ে এসেছে, আর কি কি ভাগ রয়েছে, মানে আর কি কি উপায় আপনারা ট্রিটমেন্ট করে থাকেন, আমরা বিস্তারিত জানবো। তবে স্যার সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, এবং আমার সাথে আছেন অধ্যাপক ডাক্তার এমএন হুদা। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে যেমনটি বলছিলাম যে এই যে সেতি রোগ কিংবা ভিটিলিগো হচ্ছে, আসলে চিকিৎসা পদ্ধতি যে রয়েছে এটি সম্পর্কে অনেকে অবগত নয়, বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে অনেকে ধারণা নেই যে এটির কোনো চিকিৎসা রয়েছে, এবং তিনি ধরেই নেন যে এভাবেই হয়তো বা তার পুরো জীবনটাকে কাটিয়ে ফেলতে হবে, খানিকটা লুকিয়ে কিংবা অনেকটা হীনমন্যতা দেয়, একদম নিজেকে সুরক্ষিত করে রাখে সবার আড়ালে, অনেকে বোরকা পরে, অনেকে নিজেকে হাইড করে রাখে। এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসাটা খুব বেশি জরুরি। এ কারণে জানবো চিকিৎসা পদ্ধতি সম্পর্কে কি কি অপশন রয়েছে। আচ্ছা, আমাদের দেশের মানুষ এখন পর্যন্ত জানে না যে এটার ভালো চিকিৎসা আছে।
এবং সেটির চিকিৎসা আছে, সেটি ভালো হয়ে যায়, এটা জানে না অনেকে। এই যে জানে না, এটাই হলো আমাদের সমস্যা। এবং এই জন্য এই যে প্রচার মাধ্যম আজকে এই যে কথা বলছি, এটার কিন্তু একটা বড় ইম্প্যাক্ট আছে সমাজের উপরে। অনেক মানুষ এখন গ্রামেও টিভি দেখে, তারা বুঝবে যে না, এটা তো চিকিৎসা আছে, এটা তো খারাপ রোগ নয়, এটা চিকিৎসা আছে। এই যে জানার প্রয়োজন আছে, এটা যদি জানে মানুষ যে এটা চিকিৎসা আছে, এবং সবাই তো আর গরিব না, আর গরিব হলে সরকারি হসপিটালগুলো কিন্তু চিকিৎসা আছে। এখন কিন্তু অলমোস্ট বেশিরভাগ থানা লেভেল পর্যন্ত স্কিন স্পেশালিস্ট আছে, ডার্মাটোলজিস্ট, কাজে তারা চিকিৎসা করতে পারে। কিন্তু এই যে মানুষ জানে না, অজ্ঞতা, এটা একটা মূল কারণ। এটা বহুবিধ চিকিৎসা আছে, এবং প্রাইমারি স্টেজে যখন কারো সেটি দেখা দেয়, চিকিৎসা করলে এটা 100% ভালো হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, যখন তার পুরা শরীরে অ্যাটাক করে, তখন হয়তো আমরা অনেক ক্ষেত্রে কিছু করতে পারি না। স্টিল দেন আমি বলবো, এখন পর্যন্ত সেতি রোগ অ্যাটাক হওয়ার পরে তো সে যদি একটু দেরিতে চিকিৎসা করে, তারপর 90% পেশেন্ট ভালো হয়ে যায় নতুন চিকিৎসায়। ইনিশিয়ালি যেমন অল্প থাকলে আমরা কিছু মেডিকেশন দিই, এখন তো অনেক লোকাল মেডিকেশন পাওয়া যায় এটার জন্য। তার মধ্যে আমি দুইটা একটা নাম বলি, যেমন রুক্সোলিনির রুক্সোনিব নামে পাওয়া যায় একটা ক্রিম, এটা জ্যাক ইনহিবিটর লোকাল। এটা গত কয়েক বছর ধরে আমাদের দেশে আছে, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিকমেন্ডেড, FDA রিকমেন্ডেড। এটা নতুন ড্রাগ আছে। তারপর ক্যালসিনিউরিন ইনহিবিটর আছে, এটা আমরা লোকাল অ্যাপ্লিকেশন দিই। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে স্টেরয়েড দিই আমরা, যখন দেখি আমরা যে এটা ভালো হচ্ছে না, এটা লোকাল অ্যাপ্লিকেশন। এছাড়া মুখে খাবার ওষুধও দিই আমরা, কিছু কিছু ওষুধ অনেক সময় যদি প্রোগ্রেসিভ। আচ্ছা, সেতি রোগের চিকিৎসা করতে গেলে আমাদের কিছু জিনিস আগে দেখতে হয়। সেটা হলো যে এটা কিছু টাইপ আছে সেতি রোগের, যেমন প্রোগ্রেসিভ কিনা, প্রোগ্রেসিভ বলতে যেটা ছড়াচ্ছে খুব তাড়াতাড়ি, স্টেবল কিনা, মানে ছড়াচ্ছে না, হয়তো 2-3টা জায়গা আছে, একটা জায়গা আছে অনেকদিন যাবত আছে, এটা ছড়াচ্ছে না, এরকম একটা। আরেকটা আছে সেগমেন্টাল, নন সেগমেন্টাল, এগুলো অনেক কিছু আছে, এটা ডিটেলে যাওয়া যাবে না, সাধারণ মানুষ এটা বুঝবেও না। তো যাই হোক, ইনিশিয়াল স্টেজে আমরা লোকাল অ্যাপ্লিকেশন দেই, সামান্য কিছু খাবার ওষুধ দেই, তাতে করে খুব তাড়াতাড়ি এটা ডেভেলপ হয় এবং ভালো হয়ে যায়। তবে এই সেতু রোগের মূল কথা হলো যে আর্লি ট্রিটমেন্ট, শুরুতে যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করা যায় তত মঙ্গল, এবং ধৈর্য ধরে ওষুধ ব্যবহার করতে হবে। এটা এমন তো অসুখ না যে অ্যান্টিবায়োটিক খেলো 7 দিন পরে ইনফেকশন ভালো হয়ে গেলো, তা না। এই জিনিসটা আমরা যখন রোগী আসে তাকে আমরা বোঝানোর চেষ্টা করি, অনেকে বুঝতে চায় না। এটা বুঝতে হবে তো, কারণ এটা তো একটা চামড়ার একটা কালার, মানে ডিপিগমেন্টেড হয়ে গেছে, মানে পুরো সাদা হয়ে গেছে, সেখানে নতুন করে পিগমেন্ট তৈরি হওয়া তো একটা সময়ের ব্যাপার, এটা বুঝতে হবে। এই জন্যে ধৈর্যের ব্যাপার আছে। পেশেন্স না থাকে তাহলে কিন্তু একটু ডিফিকাল্ট হয়, তো এটা বুঝতে হবে। আর ইনিশিয়ালি শুরুতে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, যেটা অটোইমিউন ডিজিজ, তারপর তার ফ্যামিলি হিস্ট্রি কিনা সেটা একটা ইম্পর্টেন্ট, কারণ এটা জেনেটিক প্রিডিসপোজিশন একটা ইম্পর্টেন্ট, ইনহেরিটেন্স তো হবেই। ওই যে বললাম 15 and 30% একটুকে বলেছি, এটা আসতেই পারে। সেগুলো আমরা হিস্ট্রি নেই, কারণ ট্রিটমেন্টের যেটা দরকার হয়। তারপরে কিছু ইনভেস্টিগেশন আবার করি যে তার আদার কোনো অটোইমিউন ডিজিজ আছে কিনা, তারপরে তার অন্য কোনো ডেফিসিয়েন্সি আছে কিনা। মানে এই জায়গাটাতে একটু প্রশ্ন রাখতে চাই যে একজন রোগী দীর্ঘদিন ধরে সেতি রোগে আক্রান্ত, একটা নির্দিষ্ট সময় পরে তো আপনার কাছে যায়, শুরুতে যখন ছোট ছোট দাগ হয়েছে তখন এই পরিবর্তনগুলোর কারণে কিন্তু আসে না। যখন তাকে বাড়ছে কিংবা ছড়িয়ে যাচ্ছে, কিংবা প্রমিনেন্ট জায়গাগুলো যেগুলো এক্সপোজ হয় বাইরে, সেগুলো তো হলে চিকিৎসকের কাছে যায়, এগুলো তো আমরা দেখে থাকি সাধারণত। কিন্তু এই রোগটিকে যদি ট্রিটমেন্ট না করে প্রাথমিক অবস্থায় অন্য কোনো ডিজিজ অ্যারাইজ করতে পারে কিনা এটি থেকে? না, এক্স্যাক্টলি আমি বলি, সেতি রোগ বা ভিটিলিগো ইট ইজ নট অ্যাট অল এ ডিজিজ। এটাতে শুধু স্কিনের কালারটা সাদা হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, কিন্তু এতে কোনো সমস্যা নেই। এটা সোয়াসে না, এটা চুলকায় না, ব্যথা বেদনা নাই, কিছু না, কোনো সাইন নাই, কোনো মানে শুধু মানে দেখতে খারাপ, এছাড়া তার কোনো প্রবলেম করছে না। এই জন্য কিন্তু আমি বরাবর বলি, দিস ইজ নট, পেশেন্টকে বলি দিস ইজ নট ইউর ডিজিজ, দিস ইজ সোশ্যাল ডিজিজ। যে পেশেন্টের মানে সেটি হচ্ছে, ইট ইজ নট হিজ অর হার ডিজিজ, দিস দ্য ডিজিজ অফ সোসাইটি। মানুষ এটাকে রোগ মনে করে, যে ভুগতে তার তো ডিজিজ নেই, সে সামাজিকভাবে হয়তো ধিকৃত হচ্ছে, সে সামাজিকভাবে অপবাদের শিকার হচ্ছে, মানুষ ভাবে এটা তার কলঙ্ক, মানুষ ভাবে তার কোনো পাপের ফল, মানুষ ভাবে এটা খারাপ রোগ, মানুষ ভাবে এটা সোয়াস রোগ, কোনোটাই তো ঠিক নয়। কাজে যে এফেক্টেড, যে মানুষটার ভিটিলিগো হলো, সে তো তার তো কোনো রোগ নেই, তার শুধু দেখতে খারাপ, এটা সোশ্যাল ডিজিজ, মানুষের কাছে তার এটা রোগ। ব্যাপারটা অনেকটা এইরকমই। কাজে এটার সঙ্গে অন্য কোনো, এটা হওয়ার জন্য অন্য কোনো অসুখ হবে এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই, কারণ এটা কোনো সোয়াস রোগ, একটা জীবাণু নাই। তবে এটা যেহেতু অটোইমিউন ডিজিজ, এর সঙ্গে হয়তো তার অন্য অটোইমিউন ডিজিজ থাকতে পারে, বা ভবিষ্যতে হতে পারে, ডায়াবেটিস হতে পারে, থাইরয়েডের প্রবলেম হতে পারে, এটা হতে পারে। এছাড়া এটার সঙ্গে এইটা কোনো যেহেতু ইনফেকশন ডিজিজ না, সোয়াসের নয়, দিস ইজ নট অ্যাট অল এ ডিজিজ, কাজে এটার জন্য অন্য কোনো সমস্যা হওয়ার কথা নয়, হয় না। আচ্ছা, একটু জানতে চাই যে সার্জারি কোন ক্ষেত্রে প্রয়োজন এবং নতুন অত্যাধুনিক চিকিৎসা বলছি। তাহলে ইনিশিয়াল আমরা সামান্য ওষুধ দেই, লোকাল অ্যাপ্লিকেশন দেই, যেটা বললাম। এরপরে যখন আমরা দেখি যে এটার মানে
স্টেবল যেসব ভিটিলিগো যেটা অল্প জায়গায় আছে সেটাতে আমরা সার্জারি করি। এখন অনেক রকমের সার্জারি আছে, স্কিন গ্রাফটিং আছে, পাঞ্চ গ্রাফটিং আছে, ফুল থিকনেস গ্রাফটিং আছে, স্ল্যাশ গ্রাফটিং আছে, তারপরে ব্লিস্টার গ্রাফটিং আছে, অনেক ধরনের আছে। এছাড়া আপনার নন কালচারাল মেলানোসাইট ট্রান্সপ্লান্ট একটা নতুন পদ্ধতি আছে, সেটাও ভালো। সেটাতেও আমরা ওই কালো চামড়া যেখানে সেল আছে মিলানোসাইট যেগুলো মানে পিগমেন্ট প্রডিউসিং সেল, সেগুলা কালচার না করেই আমরা সিস্টেম আছে, সিস্টেম দিয়ে আমরা সাদা জায়গায় ইমপ্লান্ট করি, এটা ট্রান্সফার করি, যাতে এগুলো আস্তে আস্তে সাদাটা কালো হয়ে যায়। সার্জারি অপশন অনেক এগুলোতে। তবে সার্জারির সময় হলো যে প্রোগ্রেসিভ যেটা সারা শরীরে, সেখানে সার্জারি ফিজিবল না। অল্প জায়গায় যেটা স্টেবল সেখানে আমরা সার্জারি করি। আর যেগুলো জেনারেলাইজ সেটার জন্য এখন নতুন ট্রিটমেন্ট আছে, সেটার মধ্যে হলো আমরা ওরাল কিছু ট্রিটমেন্ট দেই, মেথক্সোসোরালিন, তারপরে এখন তো নতুন যেগুলো ড্রাগ আছে জ্যাক ইনহিবিটর যেগুলো, এগুলো আমরা দিচ্ছি ওরাল ফর্মে। তারপরে অ্যাকম্পানিং কিছু আমরা, যেমন ভিটিলিগোর সঙ্গে তার ম্যালনিউট্রিশন থাকতে পারে, কিছু কিছু ভিটামিনের সঙ্গে জড়িত থাকতে পারে। যাদের এই ভিটামিনগুলো ডেফিসিয়েন্সি হয় তাদের কিন্তু সহজে সারতে চায় না, যেমন ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন এ, তারপরে ভিটামিন বি12 বি কমপ্লেক্সের মধ্যে, প্যারাডক্সিন, ভিটামিন বি6, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো ডেফিসিয়েন্সির জন্য কিন্তু ভিটিলিগো বেড়ে যেতে পারে। এগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা দেখি এবং সেইভাবে আমরা পেশেন্টকে ওষুধ দেই। তো এই যে পেশেন্টের কিছু ডেফিসিয়েন্সির সম্পর্ক থাকতে পারে, আর সেটা আমরা ট্রিটমেন্ট করি। তারপরে ওরাল ফর্মে মেডিসিন দেই। আর ফটোথেরাপি, ন্যারো ব্যান্ড আল্ট্রাভায়োলেট রে থেরাপি, এটা খুব বহুল প্রচলিত। এটা যখন জেনারেল হয়ে যায় এটা দিলে অনেকখানি উপকার হয়। সঙ্গে আমরা ওলার মেডিকেশন যেটা বললাম, লোকাল মেডিকেশনও দিই, তাতে উপকার হয়। এখন লেটেস্ট যেটা হলো এক্সিমার লেজার, আচ্ছা, যেটা গত ধরেন 3-4 বছর যাবত আছে। ঢাকা শহরে বেশ কয়েকটা, আমার নিজেরও একটা ক্লিনিক আছে, সেখানেও আমরা এখন এটা করছি। লেজারের মাধ্যমে আসলে কিভাবে এটাকে রোধ করা সম্ভব? লেজারের মধ্যে এটাও একটা ব্যাপার আছে। লেজারের মাধ্যমে হলো অ্যাকচুয়ালি এক্সিমার লেজারটা ওই ন্যারো ব্যান্ড আল্ট্রাভায়োলেট রে থেরাপির একটা লেটেস্ট মডিফিকেশন। এটাতে হয় কি, পার্টিকুলারলি নির্দিষ্ট কোনো জায়গায় যেখানে সেটিটা আছে, বেশ করে স্টেবল ভিটিলিগোর ক্ষেত্রে বেশি কাজ করে। যদি জেনারেলাইজড হয় সেক্ষেত্রে কার্যকর, সেক্ষেত্রে করা যায়, অনেক জায়গায় যেতে হয় আর কি, একটু লম্বা সময় লাগে। কিন্তু ওই যে এটা মানে এটা হয় কি, মানে আদার বেশি ইফেক্টিভ এটা আর কি। আল্ট্রাভায়োলেটের পরের মডিফিকেশন, এটা লেজার সিস্টেম, নতুন সিস্টেম। এটাতে করে হয় কি, ওই এটা বেশি কার্যকরী এবং লোকালে যেখানে থাকে সেখানে পার্টিকুলার ওই জায়গার উপরে এটা কাজ করে, যার জন্য ইট বিকাম মোর এফেক্টিভ দেন ন্যারো ব্যান্ড আল্ট্রাভায়োলেট থেরাপি। তবে এটা একটু এক্সপেন্সিভ, কারণ মেশিনটার দামই অনেক, আচ্ছা, অনেক দামি মেশিন, একটু এক্সপেন্সিভ। এটা এর কারণেই এক্সপেন্সিভ, আর কিছু না। যে তো যাই হোক, এটা এখন লেটেস্ট পদ্ধতি এসছে। মোট কথা ব্যাপারটা হলো যে সেতিরোগের এখন পুরা চিকিৎসা আছে আমাদের দেশে, এবং বলতে পারেন যে জেনারেলাইজ না হয়ে গেলে ইভেন 75% যদি অ্যাটাক্ট হয়, তারপরে যদি সে ধৈর্য ধরে চিকিৎসা করে, সি আর বিকাম অলরাইট, ভালো হয়ে যায়। কিন্তু এই যে ধৈর্য ধরে চিকিৎসা করতে হবে, এটা অনেকে করতে চায় না, এটা একটা বিরাট সমস্যা। আর ওই যে সোশ্যাল কিছু স্টিগমা আছে, যেটা ওই মানে কিছু ভুল ধারণা আছে, কুসংস্কার আছে, এগুলো কিন্তু একটা কারণ। কিছুদিন ট্রিটমেন্ট করলো, এত কি হবে, এটা তো কোনদিন ভালো হবে না, টাকা খরচ করছো কেন, এটা এই সেই, তখন আরো হবে এই সেই শেষ। আর তাছাড়া হয় কি, এই ভিটিলিগোর পেশেন্টরা আলটিমেটলি হয় কি, সামাজিকভাবে এরা যেহেতু অবহেলিত হয়ে যায়, অনেক মেয়েদের বিয়ে দিতে পারে না বাবা মায়ের, অনেক মেয়ের বিয়ে হয় না, ইভেন ছেলেদের কাছে সেটি আছে এরকম, কেউ তার মেয়েকে বিয়ে দিতে চায় না, বাপ মায়েরা টেনশনে ভোগে। এবং যে সেতিরোগে সে স্বাভাবিকভাবেই দেখা গেছে যে মোর দেন 50% পেশেন্টস অফ ভিটিলিগো দে আর বিকাম সাইকোলজিক্যাল এফেক্টেড, মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে। এই যে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে, এটা একটা কারণ। এর কারণ সে চিকিৎসা করে না, এই মানসিক অসুস্থতার কারণে ওষুধ ঠিক মতো খায় না বা ওষুধ ব্যবহার করে না, চিকিৎসার কাছে যায় না, হাল ছেড়ে দেয়। এই যে মানসিক সমস্যার বিশাল একটা সমস্যা হয় ভিটিলিগোতে, সামাজিক কারণে হয়। এই যে মানুষের একটা রোগ মনে করে, এটা আর মূল কারণ। তো এখন ধরেন অনেক রকমের চিকিৎসাই আমাদের আছে, অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল কন্ডিশন, অ্যাকর্ডিং টু প্রোগ্রেশন, অ্যাকর্ডিং টু এরিয়া অফ ইনভলভমেন্ট, এগুলো আমরা দেখে ট্রিটমেন্ট দিই। তো এখন আমি তো বললাম যে পুরোপুরি জেনারেলাইজ যদি না হয়ে যায় ট্রিটমেন্ট আছে। এখন জেনারেল হলেও যদি কিছু রেস্ট যেগুলো থাকে, ব্ল্যাক মানে সাদা, কালো স্পট, সেগুলো রিমুভ করে গেলে পুরো সাদা, সেটাও ভালো। আমার অনেক রুগী আছে দেখা গেছে যে সারা শরীরেই সাদা হয়ে গেছে, কিছু কিছু দেওয়া বাকি আছে। আমি বলি যে এটা সাদা চিকিৎসা করবেন না, আপনার যে কালো এরিয়া আছে এটা রিমুভ করতে চাই। তো পেশেন্ট রাজি হলে এটাই করি আমরা। সাদা তখন পুরো সাদা, তখন আর তার সমস্যা থাকে না, তখন সে সাদা মানুষের মতো ঘুরে বেড়ায়, লাইক ককেশিয়ান, মানে সাদা চামড়ার মতো। এখন বলি, এই যে সেতিরোগ নিয়ে, সেতিরোগ পৃথিবীতে 3 ধরনের মানুষ বসবাস করে। এটা হলো ককেশিয়ান, এটা নিগ্রয়েড, আর এটা মঙ্গোলিয়ান। উই আর ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মানুষ আমরা, বেসিক্যালি তো ইন্ডিয়ান, এখন হলে বাংলাদেশ পাকিস্তান হয়েছে। তা আমাদের কিন্তু কোনো জাত নাই,
আমরা মিক্স পিপল, ককটেলের মতো আর কি। স্টিল দেন আমরা কিন্তু কালো প্রজাতির মধ্যেই পড়ি, মানে ফিডব্যাকের একটা ইয়ে আছে, মানে মেজারমেন্ট আছে যে আমরা কোন ধারায় আছি। আমরা 3 থেকে 4-এর মধ্যে আছি, আমরা একেবারে কালো না আবার সাদাও না। যেমন যারা ককেশিয়ান পিপলের মধ্যে যারা পুরোপুরি সাদা, চুলও সাদা সোনালী কালারের, ওদেরও কিন্তু ভিটিলিগো হয়, কিন্তু ওদেরটা বোঝা যায় না, ওই জন্য ওরা এটা বদার করে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? আবার ককেশিয়ানদের মধ্যে একটু রেডিশ আছে না, কিছু রেডিশ, ওদের হলে ওদেরটা বোঝা, ওরা আবার ডাক্তারের কাছে আসে। আচ্ছা, আর সবচেয়ে মুশকিল হলো যারা নিগ্রয়েড, মানে ব্ল্যাক পিপল, তাদের ক্ষেত্রে অনেক প্রমিনেন্টলি ওদের হলে খুব মানে মারাত্মকভাবে খারাপ দেখা যায়, মানে বিকৃত হয়ে যায় চেহারা। ইভেন দেখা গেছে আফ্রিকা তো আমাদের মধ্যে কুসংস্কারাচ্ছন্ন কিছু দেশ আছে আফ্রিকানের, এবং তারা সুইসাইডও করে এই কারণে, সামাজিক মানে ইয়ের কারণে, স্টিগমার কারণে। হ্যাঁ, স্টিগমার কারণে। আচ্ছা, আমাদের সমাজে এমন অনেক দৃষ্টান্ত রয়েছে। আমাদের এখানে হয়, আমাদের বেসিক্যালি আমরা তো কালো মানুষ, আমরা তো সাদা মানুষ না। আমাদের মধ্যে হতে কেউ একটু বাদামি রঙের, কেউ একটু বেশি কালো, কেউ একটু কম কালো, কিন্তু আমরা তো সাদাও না কালো না। যে বললাম একটু, আমাদের কোনো জাত নাই, আমরা কোনো ক্লাসিফিকেশনে পড়ি না। উই আর মিক্সড পিপল ইন দিস ইন্ডিয়ান রিজন, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। তো যাই হোক, তো আমরা আমাদের হলে আমাদেরটা বিকৃত দেখা যায়, এবং এই জন্য তো বললাম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এটা বেশি। এবং এবার যে একটু আগে যেটা বলতেছিলাম, এই যে বিশ্ব ভিটিলিগো ডে, মানে ওয়ার্ল্ড ভিটিলিগো ডে, বিশ্ব সেতী দিবস 26, এটা এবার কিন্তু 12 বছর পরে প্রথম ইন্ডিয়াতে এই কংগ্রেসটা হচ্ছে চণ্ডীগড়ে। বাহ, লাস্ট হয়েছিল 2014-তে, এবার চণ্ডীগড়ে হচ্ছে। চণ্ডীগড়কে বলা হয় স্পিরিচুয়াল সিটি অফ ভিটিলিগো, কারণ 2011-তে এই ওয়ার্ল্ড ভিটিলিগো ডে স্টার্ট হয়, অবজার্ভ করা শুরু হয়, পালন করা শুরু হয়, এবং এটা প্রথম ওয়ার্ল্ড ওয়াইড রূপ পায় চণ্ডীগড় থেকে, ইন্ডিয়া থেকে। প্রথম চণ্ডীগড়ের যে কনফারেন্সে সারা দুনিয়া থেকে মানুষ এসেছিল, এই সেতী রোগীরা এসেছিল, বিভিন্ন সামাজিক সংগঠনের লোক এসেছিল, ওইবার সারা দুনিয়ায় এটা নিয়ে তোলপাড় হয় আর কি। এবং এই জন্য বলা হয় যে চণ্ডীগড় হলো স্পিরিচুয়াল সিটি অফ ভিটিলিগো। এবং এবার 14 বছর পরে ইন্ডিয়াতে অ্যারেঞ্জ করছে। এবার এই ইন্ডিয়াতে চণ্ডীগড়ে হবে এটা 25 থেকে 28 তারিখ পর্যন্ত এই কংগ্রেসটা হবে। আমাদের এখান থেকে অনেকে যাবে। যাই হোক, সারা দুনিয়া থেকে সচেতনতা বাড়ানোর জন্য এবার আমাদের সাবকন্টিনেন্টে হচ্ছে এটা কংগ্রেসটা। একদমই স্যার, একটু জানতে চাই যে একটু মানে খাদ্যাভ্যাস, এই যে আমরা স্বাভাবিক জীবনযাপন করছি, নিয়মিত খাদ্যাভ্যাসে অভ্যস্ত হচ্ছি, এই রোগটির সঙ্গে খাদ্যাভ্যাসের কোনো বিশেষ করে সম্পৃক্ততা রয়েছে কিনা, কিংবা খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তন আনবে কিনা? খাদ্যাভ্যাসের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষের এখনো ধারণা যে দুধ খেলে বাড়ে, কেউ বলে টক খেলে বাড়ে, এগুলো একদম কোনো, এগুলো বেসলেস কথা, এগুলো মিথ্যা কথা। এই জন্য বলে সে জানে না, এই জন্য বলে। কিন্তু আসলে হলো যে ইট হ্যাজ গট নো রিলেশন উইথ এনি ফুড। বরং আমার কাছে যখন সেতী রোগী আছে, আমি বলি টক বেশি করে খাবেন, টক জাতীয় ফল বেশি করে খাবেন, ভিটামিন ডি বেশি করে খাবেন, মানে এই যুক্ত খাবার, ভিটামিন ডি যেসব খাবার, দুধ বেশি করে খান। দুধ খেলে মানুষ সাদা হতো, যারা বাচ্চারা সবাই দুধ খায় আমাদের দেশে, সবাই তো সাদা হয়ে যেত, কালো মানুষ সাদা হয়ে যেত, এটা ঠিক না। আসলে এই রোগের সঙ্গে খাবারের কোনো সম্পর্ক নাই। তবে আমরা ভিটিলিগো যখন হয় তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখি তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা, তারপর তার ভিটামিন এ ডেফিসিয়েন্সি আছে কিনা, বি কমপ্লেক্সের কিছু ডেফিসিয়েন্সি আছে কিনা, তখন আমরা ওইভাবে তাদেরকে কিছু ফুড সাপ্লিমেন্টের প্রেসক্রাইব করি। অবশ্যই একজন ভিটিলিগো রোগীর জন্য একটা ব্যালেন্স ডায়েট, যে খাবারের মধ্যে সবগুলো মিনারেলস আছে, আয়রন, জিঙ্ক এগুলো আছে, এবং অন্য অন্য ভিটামিন, এরকম খাবার খেতে বলি, যাতে তার ডেফিসিয়েন্সিটা না থাকে, যাতে ওষুধ ভালোভাবে তার কাজ করে, এটা আমরা করতে বলি। তবে ডিরেক্টলি কোনো খাবারের সঙ্গে এটা রিলেশন নাই। কোনো খাবার খেলে ভিটিলিগো বাড়বে বা কোনো খাবার নিষেধ, এরকম কোনো তথ্য এই যে আমাদের মাঝে ভ্রান্ত ধারণাগুলো রয়েছে যে এই খাবারগুলো খেলে হয়তো ভিটিলিগোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, এই কারণে এই খাবারগুলো খায়, অনেকে আবার বন্ধ রাখে। এই জায়গাটা থেকে বেরিয়ে আসাটা অত্যন্ত জরুরি, এবং তারই ধারাবাহিকতায় আমাদের আয়োজন, যাতে করে একটুখানি প্রত্যেকটি ব্যক্তি আমাদের তথ্যের মাধ্যমে সচেতন হতে পারে যে চিকিৎসা পদ্ধতি রয়েছে যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, অবশ্যই যেন চিকিৎসা পদ্ধতির আওতাভুক্ত হয়। একদম শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবেন। আপনাকে ধন্যবাদ জানাই উপস্থাপক হিসাবে, এবং আমার দর্শক শ্রোতারা অশেষ ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। এই ছিল আমাদের আজকের আয়োজন। যেমনটি বলছিলাম, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক অবশ্যই ভিটিলিগো কিংবা সেতী রোগীকে দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, এটা কোনো ছোঁয়াচে রোগ নয়। তবে আপনার পরিবারের কোনো সদস্য যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকে, অবশ্যই চিকিৎসা পদ্ধতি শরণাপন্ন হন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।